আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রর লেনদেন লিপিবদ্ধকরণ অধ্যায়ে কুমিল্লা বোর্ডে 2024 সালে যে প্রশ্নটা এসেছে সেটা সমাধান করে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সকলে আমার ক্লাসটি উপভোগ করলে উপকৃত হবে। চলো দেরি না করে আমি প্রশ্নটি নিয়ে আলোচনা শুরু করি। এখানে বলা হচ্ছে 2023 সালে 1 জানুয়ারি তারিখে জনাব হামিম নগদ 1 লক্ষ টাকা, 50,000 টাকার আসবাবপত্র ও ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। প্রথম মাসে তার কারবারের লেনদেনসমূহ ছিল নিম্নরূপ। জানুয়ারি মাসের 2 তারিখে বাকিতে পণ্য ক্রয় 25,000 টাকা। জানুয়ারি মাসের 5 তারিখে ছিল 25,000 টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয়। জানুয়ারি মাসের 10 তারিখে 10% বার্তায় পণ্য বিক্রয় 30,000 টাকা। জানুয়ারি 13 তারিখে বই ফেরত আছে 6,000 টাকা। জানুয়ারির 18 তারিখে অফিস সরঞ্জাম ক্রয় 8,000 টাকা। জানুয়ারির 22 তারিখে কমিশন পাওয়া গেল 10,000 টাকা। জানুয়ারির 31 তারিখে বেতন প্রদান করা হলো 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের করতে বলা হয়েছে জনাব হামিমের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খতে বলা হয়েছে 2, 5, 10 ও 13 তারিখে লেনদেনগুলোর জাবেদাভুক্ত করো, ব্যাখ্যার প্রয়োজন নেই। আর গতে বলা হয়েছে 1, 18, 22 ও 31 তারিখে লেনদেনগুলোর হিসাব সমীকরণ ট্যাবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা দেরি না করে এখন প্রশ্নটা সমাধান করে দেখানোর চেষ্টা করি। ক বলা হয়েছে প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন নির্ণয়। বিবরণ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে বলা হচ্ছে জনাব হামিম নগদ 1 লক্ষ টাকা, 50,000 টাকার আসবাবপত্র ও ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা প্রথমে লিখব নগদান হিসাব। নগদ 1 লক্ষ এবং ব্যাংক থেকে লোন নিয়েছে 1 লক্ষ। টোটাল নগদ টাকা হবে 2 লক্ষ টাকা। আসবাবপত্র এখানে আসবাবপত্র দেওয়া আছে 50,000 টাকা। টোটাল সম্পদের পরিমাণ 2,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি হিসাব সমীকরণের নিয়ম অনুসারে সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পরে যে ফলাফল পাওয়া যায় সেটাকে বলা হয় মূলধন। তাহলে আমরা এখানে প্রথমে সম্পদ সমূহ লিখেছি 2,50,000 টাকা। এখান থেকে আমরা ঋণ মাইনাস করব, অর্থাৎ জনাব মদিন যখন ব্যবসা শুরু করেছে তখন ব্যবসা থেকে ঋণ নিয়েছে, ব্যাংক থেকে ঋণ নিয়েছে 1 লক্ষ টাকা। এই ঋণ এখান থেকে মোট সম্পদ থেকে ঋণের পরিমাণ বিয়োগ করব। বিয়োগ করার পরে যে ফলাফল থাকবে এটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটাকে যদি আমরা জাবেদা করি তাহলে কিভাবে দেখাবো দেখো। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। আমি আশা করি তোমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করাটা বুঝতে পেরেছো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন খ করব। খতে বলা হয়েছে 2, 5, 10 ও 13 তারিখ লেনদেনগুলোর জাবেদাভুক্ত করো। খ 2, 5, 10 ও 13 তারিখের লেনদেন গুলোর জাবেদা নির্ণয়। তো শিক্ষার্থীবৃন্দু, এখানে আমাদের জাবেদার ব্যাখ্যা দিতে মানা করে, ব্যাখ্যা দেওয়া লাগবে না, শুধুমাত্র জাবেদা করতে হবে। তাহলে আমরা প্রথমে জাবেদার ঘর করি। বিবরণ, প্রথমে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 2023 সালে জানুয়ারির 2023 জানুয়ারি মাসের 2 তারিখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জানুয়ারি মাসের 2 তারিখে বলা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় 25,000 টাকা। বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব প্রদেয় হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেহেতু আমরা এখানে ডেবিট এবং ক্রেডিট ছকে লিখেছি, এই জন্য এখানে ডেবিট ক্রেডিট না লিখলেও হবে। কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? 25,000 টাকা। ডেবিটে লিখব 25,000, ক্রেডিট পাশেও লিখব 25,000। তাহলে মনে রাখতে হবে, যে কোনো ধরনের পণ্য যদি বাকিতে ক্রয় করা হয়, জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তারপরে জানুয়ারি মাসের 5 তারিখ। জানুয়ারি মাসের 5 তারিখে বলতেছে 25,000 টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবহারের জন্য একটা ডেলিভারি ভ্যান ক্রয় করেছে, আর ডেলিভারি ভ্যান ক্রয় করার জন্য 25,000 টাকা প্রদান করেছে। তাহলে আমরা এটা যদি জাবেদা করি, জাবেদা হবে ডেলিভারি ভ্যান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ ডেলিভারি ভ্যানটি নগদে ক্রয় করা হয়েছে। তাহলে এখানে লিখি আমরা ডেলিভারি ভ্যান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 25,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আর একটি সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ ডেলিভারি ভ্যান ক্রয় করা হয়েছে, এই জন্য আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি এই ডেলিভারি ভ্যান ক্রয় করার জন্য আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এই জন্য আমাদের আর একটা সম্পদ হ্রাস পেয়েছে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে 10 তারিখ। 10 তারিখে বলতেছে বহি ফেরত 6,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফেরত 2 প্রকার, একটা হচ্ছে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত, আর একটা হচ্ছে বহি ফেরত বা ক্রয় ফেরত। এখানে আমরা 2 তারিখে বাকিতে পণ্য ক্রয় করেছিলাম 25,000 টাকা, এখান থেকে এখন 6,000 টাকার পণ্য ফেরত পাঠানো হচ্ছে, এটাকে
বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ফেরত আমরা এখানে যে জাবেদা করেছিলাম জাস্ট এটার বিপরীত। আমরা যখন ক্রয় করেছিলাম তখন জাবেদা করেছিলাম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন এই প্রদেয় হিসাব মানে আমার কাছে টাকা পাবে। এখন এই পাওনাদারকে আমি 25,000 টাকার মধ্যে 6,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে আমার পাওনাদার কমবে। এই জন্য আমরা এখানে লিখব প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, আর ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হচ্ছে, এই জন্য এখানে লিখব ক্রয় ফেরত, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 6,000 টাকা। 10 তারিখের পরে হচ্ছে 13 তারিখ। 13 তারিখে বলা হচ্ছে এটা ছিল 13 তারিখ। 10 তারিখে লেনদেনটা বাদ পড়ে গেছে, আমি এখানে 10 তারিখে লেনদেনটা করে দিচ্ছি। 10 তারিখে বলা হচ্ছে 10% বাট্টায় পণ্য বিক্রয় 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এর আগে তোমাদের বাট্টা নিয়ে একটা ক্লাস করিয়েছিলাম। বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। এখানে মনে রাখবে কারবারি বাট্টা কখনো লেনদেনের হিসাবভুক্ত হয় না। অর্থাৎ কারবারি বাট্টা কি? পণ্য দ্রব্য ক্রয় বা বিক্রয়ের সময় পণ্য দ্রব্য ক্রয় বা বিক্রয় মূল্য হতে যে ছাড় পাওয়া যায় বা ছাড় প্রদান করা হয় সেটাকে বলা হয় কারবারি বাট্টা। তাহলে আমরা এখানে 30,000 টাকা মূল্যের পণ্য বিক্রয় করেছি 10% বাট্টায়। আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো আমরা যখন পণ্য বিক্রয় করেছি, কত টাকার পণ্য বিক্রয় করেছি? 30,000 টাকা। 30,000 টাকার পণ্য 10% বাট্টায়, তাহলে 30,000 টাকার 10% বাট্টা করলে হবে 3,000। 30,000 টাকা থেকে 3,000 মাইনাস করলে হবে 27,000 টাকা। তাহলে এখানে আমরা লিখব 27,000 টাকা। তো তোমাদের মনে রাখতে হবে যে বাকিতে মানে ক্রয় বা বিক্রয়ের সময় যদি কোনো বাট্টা উল্লেখ থাকে তাহলে সেই বাট্টা কোনো হিসাবের অন্তর্ভুক্ত হবে না। বাট্টার টাকা মাইনাস করে অবশিষ্ট টাকা লিখতে হবে। অর্থাৎ আমরা পণ্য ক্রয় করেছিলাম 30,000 টাকার, এখানে 10% বাট্টা পাওয়া গিয়েছে, তাহলে 30,000 টাকা থেকে 10% বাট্টা 3,000 মাইনাস করলে এখানে হবে টোটাল 27,000 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা জাবেদাগুলো বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারের সমাধান করব, লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব দেখাও। আমরা এখন একটা সমীকরণের মাধ্যমে লেনদেনের যে প্রভাব সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের প্রথমে হিসাব সমীকরণের একটি ঘর করতে হবে। প্রথমে লিখব আমরা তারিখ, হিসাব সমীকরণ। মন্তব্য, দায়সমূহ, এ সমান সমান এল প্লাস ওই। তারিখ, নগদ, আসবাবপত্র,
ব্যাংক ঋণ 2023 জানুয়ারি মাসের 1 তারিখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জানুয়ারি মাসের 1 তারিখে বলা হচ্ছে জনাব হামিদ নগদ 1 লক্ষ টাকা, 50,000 টাকার আসবাবপত্র ও ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা এখানে লিখব নগদ 1 লক্ষ আর ব্যাংক ঋণ 1 লক্ষ, টোটাল হবে নগদ টাকা 2 লক্ষ টাকা, আসবাবপত্র 50,000 টাকা আর ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা। তাহলে মূলধন হবে 1,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে ব্যবসায়ের মালিক যখন ব্যবসা শুরু করেছে তখন সে নগদ টাকা নিয়ে আসছে 1 লক্ষ টাকা এবং ব্যাংক থেকে ঋণ নিয়েছে 1 লক্ষ টাকা, অর্থাৎ তার টোটাল নগদ টাকা হয়েছে 2 লক্ষ টাকা, আসবাবপত্র নিয়ে আসছে 50,000 টাকা। তো 2,50,000 টাকা হচ্ছে টোটাল সম্পদ থেকে এখানে আমরা যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেই ঋণটা আমরা এখানে দায় পাশে লিখব, কারণ হচ্ছে ব্যাংক ঋণ দায়, এই জন্য এখানে দায় পাশে আমরা লিখবো 1 লক্ষ টাকা, অর্থাৎ মোট সম্পদ 2,50,000 টাকা থেকে ঋণ 1 লক্ষ মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে মূলধন, অর্থাৎ আমাদের এখানে মূলধন হয়েছে 1,50,000 টাকা। তারপরে বলা হচ্ছে 18 তারিখ। 18 তারিখে বলতেছে অফিস সরঞ্জাম ক্রয় 8,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অফিস সরঞ্জাম ক্রয় 8,000 টাকা, অর্থাৎ 8,000 টাকা দিয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। তার মানে অফিস সরঞ্জাম হচ্ছে একটি সম্পদ, সম্পত্তির পাশে আমরা অফিস সরঞ্জাম নামে একটা সম্পদের ঘর লিখব। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে 8,000 টাকা, 8,000 টাকা লিখব। আর এই অফিস সরঞ্জাম ক্রয় করার জন্য নগদে পরিশোধ করা হয়েছে, যেহেতু এখানে অফিস সরঞ্জাম নগদ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে সেহেতু এখানে আমরা কি করব, নগদ থেকে মাইনাস করে দিব 8,000 টাকা। অর্থাৎ এখানে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ হ্রাস পেয়েছে, যার কারণে এল প্লাস ওই এই পাশে কোনো পরিবর্তন হবে না। আঠারো তারিখের পরে বলা হচ্ছে 22 তারিখ। 22 তারিখে কমিশন পাওয়া গেল 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কমিশন পাওয়া গেল মানে আমরা নগদ টাকা পেয়েছি, এটা আমাদের একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদের সাথে যোগ হবে। আর কমিশন এটা হচ্ছে আয়, যেহেতু আয় মনে রাখবা যে কোনো প্রকার আয় মূলধনের সাথে যোগ হবে এবং ব্যয় হলে মূলধন থেকে বিয়োগ হবে, যেহেতু কমিশন আয় এটা, এই জন্য কমিশন মূলধনের সাথে যোগ হয়েছে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে মূলধনের সাথে কোনো লেনদেন যদি যোগ বিয়োগ করা হয় সেটার একটা মন্তব্য লিখতে হয়। তাহলে আমাদের এখানে যেহেতু মূলধনের সাথে যোগ হয়েছে এখানে মন্তব্য লিখব কমিশন আয়, জাস্ট এখানে সংক্ষেপে মন্তব্য লিখতে হবে। তারপরে 22 তারিখের পরে বলা হচ্ছে 31 তারিখ, বেতন প্রদান করা হলো 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে 15,000 টাকার বেতন পরিশোধ করা হয়েছে। বেতন পরিশোধ করা হয়েছে মানে আমাদের নগদ টাকা হ্রাস পেয়েছে, এই জন্য নগদ থেকে মাইনাস করব 15,000। পাশাপাশি এটা যেহেতু একটি খরচ, বেতন একটি খরচ, যে কোনো খরচ হলে মূলধন থেকে মাইনাস, এই জন্য মূলধন থেকে মাইনাস করে দিব। আর এখানে মন্তব্য লিখব বেতন হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করি তোমরা হিসাব সমীকরণটা বুঝতে পেরেছো। এখন আমি জাস্ট সম্পদ এবং দায়ের পরিমাণ দুই পাশে যোগ বিয়োগ করে মিল করে দেখাবো। আমাদের অফিস সরঞ্জাম আছে 8,000 টাকা, আসবাবপত্র আছে 50,000 টাকা, আর নগদ
2,00,000 যোগ 10,000, 2,10,000, 2,10,000 থেকে 15,000 গেলে থাকবে 1,95,000, 1,95,000 থেকে 8,000 গেলে থাকবে 87,000 টাকা। 87,000 অর্থাৎ টোটাল সম্পদের পরিমাণ 87,000 যোগ 50,000 যোগ 8,000 হবে হচ্ছে 1,87,000। তাহলে এখানে হবে 2,45,000 টাকা। দায় পাশে হচ্ছে 1 লক্ষ, আর এখানে হবে 1,50,000, 1,60,000, 1,60,000 থেকে 1,45,000 সমান 2,45,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি হিসাব সমীকরণ মানে হচ্ছে a সমান সমান l প্লাস ওই, অর্থাৎ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় শেষে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব মিলে যায়। তো সেই হিসাবে আমাদের এখানে দেখো সম্পদের পরিমাণ 2,45,000 হয়েছে, দায় ও মালিকানা সত্ত্ব 2,45,000 টাকা হয়েছে, অর্থাৎ আমাদের হিসাব সমীকরণ মিলে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা আমার ক্লাস করতে পারে নাই তাদেরকে তোমরা আমার ক্লাস শেয়ার করে দেখার সুযোগ করে দিবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি ফলো দাও নাই অবশ্যই ফলো দেবে এবং সাবস্ক্রাইব করবে। ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, ইনশাআল্লাহ আশা করি তোমরা পর্যায়ক্রমে ক্লাস থেকে উপকৃত হবে। আজ আর নয়, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।